নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদের আমার প্রচেষ্টায় স্বাগত। আমি আরও একটি গল্প শোনাতে তোমাদের কাছে চলে এসেছি। আমার আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বুধোর মায়ের মৃত্যু। বুধো মণ্ডলের মায়ের হাতে টাকা আছে, সবাই বলে। বুধো মণ্ডলের অবস্থা ভালো, ধানের গোলা 2-3টে। এত বড় দেশব্যাপী যে দুর্ভিক্ষ গেল গত বছর, কত লোক না খেয়ে মারা গেল, বুধো মণ্ডলের গায়ে এতটুকু আঁচ লাগেনি, বরং ধানের গোলা থেকে অনেককে ধান কর্য দিয়ে বাঁচিয়ে রেখেছিল। সবাই বলে বুধোর টাকা বা ধান সবই ওই মায়ের, বুধোর নিজের কিছুই নেই। বুড়ির দাপটে বুধো মণ্ডলকে চুপ করে থাকতে হয়। যদিও তার বয়স হলো 47, ওর মার বয়স 72 ছাড়িয়ে গিয়েছে। আমি কিন্তু অত্যন্ত বাল্যকাল থেকে ওকে যেমন দেখে এসেছি, এখনও এত বছর বাদেও ঠিক তেমনিই আছে, তবে মাথার চুলগুলো যা পেকেছে। অনেক দিন আগের কথা মনে পড়ে। হরিরায়ের পাঠশালায় আমি তখন পড়ি। বিকেলবেলা তেঁতুল গাছের ছায়া দীর্ঘতর হয়ে হরিরায়ের ক্ষুদ্র চালাঘরের সামনেকার সারা উঠোন ছেয়ে ফেলেছে। ছুটি হয় নামতা পড়ানো শুরু হবে এখন। এমন সময় কালীপদ রায় ও চণ্ডীদাস মুখুজ্জে এসে হরিরায়ের সঙ্গে গল্প জুড়লেন। কালীপদ রায় গল্পের মধ্যে বুধোর মায়ের সম্বন্ধে এমন একটা উক্তি করে বসলেন, যাতে আমি অবাক হয়ে প্রৌঢ় দাদুর মুখের দিকে চেয়ে রইলাম। চণ্ডী মুখুজ্জে মশাই জবাব দিলেন, আর বলো না ও মাগির কথা, ও অনেক টাকা খুইয়েছি ও মাগির পেছনে। জবাবটা আজও বেশ মনে আছে। একটু বেশি পাকা ছিলাম বয়সের তুলনায়, সুতরাং স্ত্রীলোকের পেছনে টাকা খরচ করার অর্থ আমি বুঝতে পারলাম। আর একটু বয়স বাড়লে শুনেছিলাম বুধোর মা গ্রামের অনেকেরই মাথা খারাপ করেছিল। বুধোর মা বাল্য বিধবা, ওই ছেলেটিকে নিয়ে স্বামীর গোলার ধান দাদন দিয়ে কত কষ্টে সংসার নির্বাহ করেছে, এই রকমই শুনতাম। আমি যখনকার কথা বলছি তখন বুধোর মায়ের বয়স 40-এর কম নয়, কিন্তু তখনও তার বেশ চেহারা, আটো সাটো গড়ন, মাথায় এক ঢাল কালো চুল, আমার বাবার বয়সী গ্রাম শুদ্ধ লোকের প্রণয়িনী। তারপর বহুবার বুধোর মাকে দেখেছি অনেক বছর ধরে, সেই এক চেহারা, এতটুকু টস্কায়নি কোনো দিন। দেশ ছেড়ে চলে গেলাম ম্যাট্রিক পাশ করে। পড়াশোনা শেষ করে বিদেশে চাকরি করে বোমার তাড়ায় সেবার আবার এসে গ্রামে ঘরবাড়ি সারিয়ে বাস করতে শুরু করলাম। কাকে জিজ্ঞেস করলাম, বলি সেই বুধোর মা বেঁচে আছে? খুব, কাল ঘাটে দেখলে না? না, আজ দেখো এখন, তার মাথার চুল পেকে গিয়েছে বলে চিনতে পারোনি। 2-1 দিনের মধ্যে বুধোর মাকে দেখলাম। চেহারা ঠিক তেমনি আছে যেমন দেখেছিলাম বাল্যে, মুখশ্রী বিশেষ বদলায়নি, শুধু মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে মাত্র। অনেকে হয়তো ভাববেন 70-72 বছর বয়সে মুখের চেহারা বদলায়নি, এ কখনো সম্ভব? তারা বুধোর মাকে দেখেননি, নিজের চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না। সেকালের বুধোর মায়ের মাথায় যেন সাদা পরচুলো পরিয়ে দেওয়া হয়েছে। প্রথমে দেখবার দিন আমার এমনি মনে হলো, পরে কিন্তু বুঝলাম তা নয়, ওর বয়স হয়েছে। একদিন আমার বাড়িতে বুড়ি লেবু দিতে এসেছিল, ওকে দেখে মনে হলো, হায় রে কালীপদ দাদু, চণ্ডীদাস জ্যাঠার দল, আজও তোমরা বেঁচে থাকলে তোমাদের মুন্ডু ঘুরিয়ে দিতে পারত বুধোর মা। কত পয়সাই না একসময় তোমরা খরচ করে গিয়েছো ওর পেছনে। বললাম, এসো বুধোর মা, কী মনে করে, অনেক দিন পরে দেখলাম। আর বাবা, গায়ে ঘরে থাকো না, তা কি করে দেখবা? বাত হয়েছে বাবা, এখন একটু সামলেছি, তাই উঠে হেঁটে বেড়াচ্ছি। হাতে কি?
গোটা কত কাগজে লেবু, বলি দিয়েই আসি যাই। তুমি আর আমার পঞ্চা 2 মাসের ছোট বড়। তুমি হলে ভাদ্র মাসে, পঞ্চা হয়েছে আষাঢ় মাসে। তা আমায় ফেলে চলে গেল। পঞ্চা মারা গিয়েছে? হ্যাঁ বাবা, অনেক দিন হয়েছে, বছর 3-4 হলো। গাইড যাকে জিজ্ঞেস করি ওকে ভালো কেউ বলে না। একদিন ওদের বাড়ির সামনের পথ দিয়ে যাচ্ছি, দেখি ওদের বাড়িতে ঝগড়া ও কান্নাকাটির শব্দ। দাশকুমোর রাস্তার ধারেই পণ পোড়াচ্ছে। বললাম, পণে আগুন দিলে কবে দাশু? প্রাতঃপের নাম দা ঠাকুর, পণ কাল ধরিয়েছি, জ্বলছে না ভালো, অনেক হাড়ি কাঁচা আসবে, কাঠের অমিল দা ঠাকুর। তোরা কি পণ দিয়ে কাঠ জ্বালাস না পাতা দিয়ে? শুধু পাতা কি জ্বলে? দা ঠাকুরের কথার যেমন ধারা। হ্যাঁ রে, বুধোদের বাড়িতে কান্নাকাটি কিসের রে? ওই বুধোর মা ছেলের বউয়ের সঙ্গে ঝগড়া করছে। বুধোর বউ বুঝি ঝগড়াটে? ওই বুড়ি আসল ঝগড়াটে। ওর দাপটে অত বড় বুড়ো ছেলে টু শব্দ করবার জো নেই। তা ছেলের বউয়ের সব মুঠোর মধ্যে পুড়ে বসে আছে, টাকা কড়ি ধানের গোলা সব ওর নামে। ছেলে কাজেই জুজু হয়ে থাকে, চিরকালের খারাপ মাগে। ওর স্বভাব চরিত্র তো কোনো কালেই ভালো ছিল না। টাকা আসে কি অমনি দা ঠাকুর? ওর বড় ছেলেটা বুঝি মারা গিয়েছে, সেই পঞ্চা? সে ওই মায়ের জ্বালায় বউ নিয়ে এ গা থেকে উঠে গিয়ে হিংন্যাংরায় বাস করল। বড় বউটার সঙ্গে শুধু ঝগড়া আর ঝগড়া। বুধোর মার দাপটে এ পাড়া কাঁপে দা ঠাকুর। আমাদের কিছু বলবার জো নেই, সবাই কিছু না কিছু ধারে ওর কাছে, ভয়ে কেউ কিচ্ছুটি বলতে পারে না। কেন? বাচ্চা কাচ্চা নিয়ে ঘর করে সবাই, দরকারে অদরকারে ধানের জন্যে বুড়ির কাছে হাত পাততে হয়, পয়সার জন্যই হাত পাততে হয়। পাড়া শুদ্ধ সকলের মহাজন, কেডা কথা বলতে যাবে? পৌষ মাসে আমার নতুন কেনা জমিতে সামান্য কিছু ধান হলো। আমার ধান রাখবার জায়গা নেই। সকলে বললে, বুধোকে গিয়ে বলুন ওর গোলায় জায়গা আছে। তবে ওর মা, বুধোর মাকে গিয়ে বললাম সোজাসুজি, ওগো, আমার 2টো ধান রাখবে তোমার গোলায়? আমার গোলায় জায়গা কোথায় বাবা ঠাকুর? কতটি ধান? 20-4-5 রেখে দিতেই হবে, নষ্ট হয়ে যাবে ধান তোমার গোলা থাকতে। বুধোর মা হেসে বললে, তা রেখে দিয়ে যাও, তবে চোর কি ইঁদুরে ধান নষ্ট করলে আমারে দায়ী ক্ষতি হবে না তো? হায় কালীপদ দাদু, তুমি বেঁচে থাকলে হয়তো ওর হাসিটা এত বয়সেও মাঠে মারা যেত না। ভালো করে চেয়ে দেখে মনে হলো এখনও ওকে বুড়ি বলা চলে না, অন্তত বুড়ি বলতে যা বোঝায় তা ও নয়। বেশ দোহারা চেহারা, লম্বা আঁটো সাঁটো গড়নের একটা আভাস আসে বটে, কিন্তু তা নয়, ঢিলে ঢালা হয়ে গিয়েছে শরীর। তবে মুখের চেহারা এখনও আশ্চর্য রকমের ভালো, এত বয়সেও। গর্ব ও তেজ ওর চালচলনে, চোখের দৃষ্টিতে, হাত পা নাড়ার ভঙ্গিতে। খুব বড় জমিদারি থাকলে ও দাপটের ওপর জমিদারি চালাতে পারত রানী চৌধুরানীর মতো। হয়তো ক্যাথরিন দি গ্রেট কিংবা এলিজাবেথ হতে পারত রাজ্য সাম্রাজ্যের অধিষ্ঠারী হলে। লুক্রেজিয়া বর্জিয়ার মতো নিষ্ঠুর আলো ওর চোখে এখনও খেলে, চোখ দেখে মনে হয়। কিন্তু আমার ওপর ও যে কেন এত প্রসন্না হয়ে উঠল কে জানে। আমার ধানগুলো গোলায় তোলবার সময় চমৎকার করে গোবর দিয়ে লেপা পোছা উঠোনে 2-10টা ধান যা ছড়িয়ে পড়েছিল, নিজের হাতে ঝাড়ন দিয়ে ঝাড় দিয়ে খুঁটে খুঁটে তুলতে লাগলো। বললে, এসব গোলায় তুলে রাখো বাবা ঠাকুর, লক্ষ্মীর দানা নষ্ট করতে আছে, তুলে রাখো যত্ন করে। দাঁড়াও,
আরও দুটো এদিকে ছড়িয়ে আছে। পোড়ার মুখোগুলো কী করে যে ধান তোলে, সব ঠেলামেলা কাজ, মন দিয়ে কে কাজ করে এ বাজারে। অনেক দিন পরে আবার ওকে দেখে ছেলেবেলার কথা মনে পড়ে, ভালোই লাগে। আমি বললাম, তীর্থধর্ম করেছো? বুড়ি জিভ কেটে বললে, সে ভাগ্যে কি আমার হবে বাবা ঠাকুর। কেন, গেলেই হয়। পয়সা কুড়ির যা হোক অভাব তো নেই। কে বললে বাবা ঠাকুর? পাড়ার মুখ পোড়া মুখ পুড়িরা আমার নামে লাগায়, পয়সা কনে পাবো? দেখো, সে তোমার ইচ্ছে। আচ্ছা, এ গা ছেড়ে কখনো কোথাও গিয়েছো? গঙ্গা স্নান করতে গিয়েছিলাম কালীগঞ্জে। আড়ংঘাটার যুগল কিশোর দেখনি? না বাবা, একবার ও পাড়ার বিনু ঘোষের শাশুড়ি ঘোষপাড়ার সীতামায়ের দোলে নিয়ে যেতে চেয়েছিল, তা আমার পায়ে ফোড়া হয়ে সেবার যাওয়া ঘটল না অদেষ্টে। অনেক দিনের কথা, তখন আমার 54 বছরের। ক বছর বাবা? তা হয়েছে প্রায় 40 বছর। এবার কোথাও যাব ভাবছি বাবা। চিরজন্ম কেটে গেল এই বাঁশ বাগানের ডোবা আর গাঙের ঘাটে, আর মুচিপাড়ার মাঠ আর গোয়াল গোবর নিয়ে। এইবার একটু দেশটা বিদেশটা দেখব। এর পরের ইতিহাসটা আমার সংগ্রহ করা বুধমণ্ডলের শালির বড় ছেলে ও তার খুড়শাশুড়ির কাছ থেকে, আর ওপাড়ার খুড়িমার কাছ থেকে। আমি নিজে জ্যৈষ্ঠ মাসে পুরী থেকে এসেছি। চটক পাহাড়ের ওপাশের নির্জন সমুদ্র বেলায় ঝাউবনের সঙ্গীত ও উদয়গিরি খণ্ডগিরির শ্যামশোভা, প্রাচীন যুগের তপস্বীদের আশ্রমগুলির ছবি আমার মনে যে স্বপ্ন এঁকে দিয়েছে, তখনও তাতে বিভোর হয়ে আছি। এমন সময় ও বাড়ির খুড়িমা এসে বললেন, ও মা, পুরী থেকে চলে এলে তুমি? আমি যে যাচ্ছি হ্রদ দেখতে। তা কি করে জানবো খুড়িমা? চিঠি দিলেন না কেন পুরীর ঠিকানায়? তখন কি ঠিক ছিল বাবা? কাল বসে ঠিক করলাম আমি যাব আর বেষ্টম্বু আমার সঙ্গে যদি যেতেন। আপনারা কখনো পুরী যাননি, বিদেশেও বেরোননি, একা যাওয়া এত দূর, বিপদে না পড়েন। তুমি বাবা তোমার জানাশোনা লোকেদের চিঠি লিখে দাও, পাণ্ডাদেরও চিঠি লেখো। সব বন্দোবস্ত করে চিঠিপত্র দিয়ে গ্রাম সম্পর্কের খুড়িমাকে পুরীতে রওনা করে দিলাম। দিন 15 কেটে গেল। একদিন কুমোরপাড়ার পথ দিয়ে বিকেলে আসছি, হঠাৎ সামনে পড়ে গেল বুধমণ্ডল। আমি বললাম, কিরে, তোর মা ভালো আছে? আগে বাবু, মা তো ছিকের তোর গিয়েছে। সে কি, তোর মা গিয়েছে? কই জানি নে তো। কার সঙ্গে? আমার শালির ছেলে আর এক খুড়শাশুড়ি গেল কি না রথে, তাদেরই সঙ্গে। তা তো শুনিনি। ওপাড়ার খুড়িমা মানে রামের মা আর ওই শশী বৈরাগীর স্ত্রী, ওরা গেল সেদিন, ওরা একসঙ্গে। সে বাবু আমি শুনিনি। তাহলে তো ভালোই হতো, কিন্তু যোগাযোগ ঠিকই ঘটেছিল। ভুবনেশ্বরে বিন্দু সরোবরের তীরে বাধাঘাটের সোপানে খুড়িমা সিক্ত বসনে কাপড় ছাড়বার ব্যবস্থা করছেন। হঠাৎ অল্প দূরে কাকে দেখে তিনি অবাক হয়ে সেদিকে চেয়ে রইলেন। পাশেই ছিল বেষ্টম্বু। তাকে বললেন, হ্যাঁ গা বেষ্টম্বু, ও কে দেখো তো, আমাদের গায়ের বুধোর মা না? শশী বৈরাগী চোখে কম দেখে। সে বললে, না মা ঠাকুরুন, বুধোর মা এখানে কন থেকে আসবে? আপনি যেমন। এগিয়ে দেখ না বউ, আন্দাজে সারলে হয় না। ও ঠিক বুধোর মা, যাও গিয়ে দেখে এসো। বুধোর মা হঠাৎ সামনে সগ্রামের বেষ্টম্বউকে দেখে হাঁ করে রইল, নিজের চোখকে বিশ্বাস করতে পারলে না। বেষ্টম্বউ এগিয়ে বললে, বলি দিদি নাকি? ও মা, আমার কি হবে? তাই বামুন মা বললে। বুধোর মায়ের আড়ষ্ট ভাব তখনও কাটেনি। বললে, কে? বামুন মা আমাদের,
রামবাবুর মা ওই যে ভিজে কাপড় ছাড়ছেন ওইখানে। তোরা কবে এলি? বামুন দিদি কবে এলেন? ও মা, আমি কোণে যাব? কি কাণ্ড! তাই তো, তোরা আসবি, আমাকে তো বললি নে কিছু। তুমি এলে কাদের সঙ্গে? তা কি করে জানবো যে তুমি আসবে? খুড়িমা ইতিমধ্যে কাপড় ছেড়ে এগিয়ে এসেছেন। সুদূর বিদেশে নিজের গ্রামের লোকের সঙ্গে অপ্রত্যাশিতভাবে পরস্পর দেখা হওয়া যাদের ভাগ্যে না ঘটেছে তারা এর দুর্লভ আনন্দের এক কণাও উপলব্ধি করতে পারবে না। বিশেষ করে এরা কখনো বিদেশে বেরোয়নি, এই সবে বিদেশে পা দিয়েই এ ধরনের ঘটনা। খুড়িমা একগাল হেসে বললেন, ও মা, আমি কোথায় যাব? তুমি কবে এলে গা? বুধুর মা বললে, কি ভাগ্যে করলেন বামুন দিদি, তীর্থস্থানে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। কি আশ্চর্য কাণ্ড! কবে এলেন বামুন দিদি? এরপর আলাপ আপ্যায়নের পর বিষয়ের প্রথম বেগ কেটে গেলে সবাই পরামর্শ করে ঠিক করলে এখন থেকে ওরা একসঙ্গেই থাকবে সবাই। সেদিনকেই ধর্মশালায় সবাই গিয়ে উঠল। মন্দির দর্শন করলে, পরদিন সকালে একত্রে গরুর গাড়িতে খণ্ডগিরি উদয়গিরি যাত্রা করলে। এর পরবর্তী খুড়িমা বা তাদের অন্যান্য সঙ্গীদের কাছ থেকে সংগ্রহ করা। খুব সকালে রওনা হয়ে ওরা বেলা 7টার সময় খণ্ডগিরি উদয়গিরির পাদদেশের বননিকুঞ্জে পৌঁছে গেল। খুড়িমা লেখাপড়া জানতেন, 2-1খানা মাসিক পত্রিকায় খণ্ডগিরির বিবরণও পড়েছিলেন। তিনি সঙ্গিনীদের সব বুঝিয়ে দিতে লাগলেন। বুধোর মা কখনো পাহাড় দেখেনি জীবনে, এবার পুরী আসবার পথে বালেশ্বর ছাড়িয়ে পাহাড় প্রথম দেখে অবাক হয়ে যায়। উদয়গিরি আরোহণ ওর জীবনে এই প্রথম পাহাড়ে ওঠা। খুড়িমার মুখে এই গল্প শুনতে শুনতে আমি চোখ বুজে অনুভব করবার চেষ্টা করছিলুম, মাত্র কয়দিন আগে যে উদয়গিরির উপকার নির্জন বনভূমিতে আমি আমার এক সাহিত্যিক বন্ধুর সঙ্গে অমনি এক সুন্দর মেঘমধুর প্রভাতে বসে বনবিহঙ্গ কাকুলির মধ্যে বহু শতাব্দী পরের সঙ্গীত শুনছিলুম, সেখানে গিয়ে বুধুর মায়ের মনের সেই ভার্জিন আনন্দ। সমতল পাষাণ চত্বরের মতো শৈলশিখর যেন প্রকৃতির তৈরি পাষাণ বেদী। কত বন্য লতা পাতা, কুচিলা গাছের জঙ্গল, কত গুহা, কত কারুকার্য, কত যক্ষ যক্ষিণী, কত নাগ নাগিনী, পাষাণে পাষাণে মৌন অতীতের কত মুখরতা। বুধোর মা বলে উঠল, কি চমৎকার পাথরে বাঁধানো ঠাই বামুন দিদি, আমাদের গায়ে শুধু কাদা আর ধুলো। কত ভাগ্যে করলি তবে এসব জায়গায় আসা যায়। আচ্ছা, ওসব ঘরের মতো তৈরি করেছে কারা পাহাড়ের গায়ে? মুনি ঋষিদের গুহা। মুনি ঋষিদের কি বললে বামুন দিদি? গুহা মানে থাকবার ফোকর। কে করেছে এসব? গভর্নমেন্টও? সেকেলে রাজরাজারা তৈরি করেছেন। এসব দেখলি চোখ জুড়ায় বামুন দিদি, কখনো দেখিনি এসব। পৃথিবীর যে এমন সব জিনিস আছে তা কখনো জানতুম না। জানবই বা কী করে? চিরকাল বাঁশ বন ডোবা আর গরুর গোবর নিয়েই আছি। নামবার পথে একটা ফর্সা স্ত্রীলোককে একটি ঘরের দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা সেখানে গেল। খুড়িমা বললে, আপনার এখানে ঘর? স্ত্রীলোকটি উড়িয়া ভাষায় বললে, হ্যাঁ, নিজের ঘর। তোমরা কোথায় যাবে? হ্রদ দেখতে এসেছি বাংলাদেশ থেকে। এখানে খাবার কিছু পাওয়া যায়? আমি মুড়ি বিক্রি করি, আর আচার আছে, লঙ্কার, আমের, কুলের। কীরকম আচার দেখি? স্ত্রীলোকটি ঘরের ভেতর থেকে যা হাতে করে এনে দেখালে সে কতগুলো নুন মাখানো আমের টুকরো এবং কুল। খুড়িমা বা তার সঙ্গিনীরা সেসব পছন্দ করলে না। পথে আসবার সময় খুড়িমা বললেন, ও মা, ওর নাম নাকি আচার।
আমশি আর শুকনো কুল, ওর নাম নাকি আচার। এখানে আচার তৈরি করতে জানে না বাপু। বুধোর মা তো আচার দেখে তখন হেসেই খুন হয়েছিল। বললে, না একটু তেল, না একটু গুড়, না দুটো মেথি কি কালো জিরে, আচার বুঝি অমনি হয়? আপনারা যেমন খান, আমাদের তো তা কিছুই হয় না, তাও ওদের চেয়ে ভালো হয়। ভুবনেশ্বর স্টেশনে বিকেলে ওরা এলো পুরী প্যাসেঞ্জারের জন্যে। ট্রেনের তখনও দেরি। দক্ষিণ দিক থেকে সমুদ্রের অবাধ হাওয়া বইছে প্ল্যাটফর্মে। শেষ রাত্রে উঠে ভুবনেশ্বর যেতে হয়েছিল। বুধোর মা ঘুমিয়ে পড়ল সেখানে কাঁথা পেতে। 2 ঘন্টা পরে ওদের প্রথম সমুদ্র দর্শন হলো পুরীতে। আষাঢ় মাসের দিন, তখনও সন্ধ্যা হয়নি। পাণ্ডা বললেন, দেখুন মা। বুধোর মা অবাক হয়ে দাঁড়িয়ে রইল সমুদ্রের ধারে। নীল সমুদ্র ধু ধু করছে যত দূর চোখ যায়। ফেনার ফুল মাথায় বড় বড় ঢেউ এসে আছাড় খেয়ে পড়ছে বালুবেলায়। দক্ষিণে বামে সামনে অকুল জলরাশি। খুড়িমা, বেষ্টম্বু, বুধোর মা সকলেই নির্বাক নিস্পন্দন। খুড়িমার যেন কান্না আসছে। কতক্ষণ পর ওদের চমক ভাঙল। বুধোর মা আঙুল দিয়ে দেখিয়ে বললে, এ কি কাণ্ড বামুন দিদি, এমন কখনো ঠাউর করিনি গায়ে থাকতি। খুড়িমা বললেন, তাই বটে। বুধোর মা বললেন, ও রে জল। খুড়িমা বললেন, তাই। কেউ চোখ ফেরাতে পারছিল না সমুদ্রের দিক থেকে। ভেবে ভেবে বললে বুধোর মা, আচ্ছা বামুন দিদি, ও পারে কি গা? খুড়িমা বললেন, ওপারে লঙ্কা দ্বীপ। রাম রাবণের সেই লঙ্কা বামুন দিদি? হ্যাঁ। কি কাণ্ড! একদিন মরছিলাম ডোবায় আর বাঁশবনে পচে, কত কি দেখলাম। চলো সব এখনই গিয়ে মন্দিরে ঠাকুর দর্শন করে আসি। জগন্নাথ বিগ্রহ ও বিরাট মন্দির দেখে সবাই অত্যন্ত খুশি। রাত 9:30টার পরে জগন্নাথ বিগ্রহের সিঙার বেশ হবে শুনে ওরা সকলে মন্দিরের অন্য অনেক মেয়েদের সঙ্গে বসে রইল। একটি বৃদ্ধার সঙ্গে খুড়িমার খুব আলাপ হয়ে গেল। তার বাড়ি হুগলি জেলার সিঙ্গুরের কাছে কামদেবপুর। বাড়িতে তার 2 ছেলে চাষবাস দেখে, তাদের ছেলেপুলে অনেকগুলি, মস্ত সংসার। বৃদ্ধার ভালো লাগে না সংসারের গোলমাল। বছরের মধ্যে 4-5 মাস পুরীতে প্রতি বৎসর কাটিয়ে যান। ভগবানের কথা, গীতার কথা ইত্যাদি বলতে ও শুনতে খুব ভালোবাসেন। মন্দিরে কোনো এক সাধু এসেছেন, রোজ সন্ধ্যায় গীতার ব্যাখ্যা করেন। সেসব শুনলে মানুষের মন আর ছোট জিনিস নিয়ে মত্ত থাকতে পারে না। কাল খুড়িমার সময় হবে কি? তাহলে সিংদরজার কাছে তিনি দাঁড়িয়ে থাকবেন, নিয়ে যাবেন সেই সাধুর কাছে ওকে বা ওর সঙ্গিনীদের। পাণ্ডা ওদের বাসায় নিয়ে এলো। দোতলা ঘরের একটা কুঠুরিতে ওদের থাকবার জায়গা। ছোট জানলা দিয়ে সমুদ্রের হাওয়া আসছে। দেয়ালের গায়ে বাঁশের আড়ায় অনেকগুলো বেতের পেটরা তোলা। পাণ্ডাগিরি বললে ওগুলোতে ওদের কাপড় চোপড় থাকে। পাণ্ডার বাড়িতে শালগ্রাম শিলার নিত্য পূজা হয়। বাড়ির মেয়েরা যেমন সুন্দরী তেমনি ভক্তিমতী। দোতলার ছোট্ট ঠাকুর ঘরে অনেক পুরনো আমলের কাঁথা পাতা, কড়ি ঝিনুকের দোলায় গৃহদেবতা বসানো। দেয়ালে পদ্ম আঁকা, সর্বদা ধূপ ধুনোর গন্ধ সে ঘরে। মেয়েরা স্নান করে ঠাকুরের স্তব পাঠ করে। ধপধপ করে ওদের গায়ের রং, মাথায় এক ঢাল করে কালো চুল। বড় মেয়েটির নাম রুক্মিণী। সে বললে, মোর বাবা ভিতরজ পাণ্ডা। খুড়িমা বললেন, সে কি? রুক্মিণীমা বুঝিয়ে বললেন, পাণ্ডাদের মধ্যে বড়, সিঙার বেশ করবার একমাত্র অধিকার ওদের, সেই জন্য উপাধি সিঙারি। বৃন্দাবন সিঙারির পুত্র গোবিন্দ সিঙারি। অনেক বেশি মান ওদের। 2 জন গোমাস্তা, 3-4 জন ছড়িদার মাইনে করা, কটক থেকে পর্যন্ত যাত্রী বাগিয়ে আনে। রাত্রে ওদের জন্য মন্দির থেকে এলো ঘিয়ে ভাজা মালপোয়া। ভুরভুর করছে গব্য ঘৃতের সুগন্ধ তাতে, আরও 2-3 রকমের মিষ্টি। পাণ্ডা গৃহিণী বললেন, কাল কণিকা প্রসাদ আনিয়ে দেবো শ্রীমন্দির থেকে।
মধ্যাহ্নধূপ সরে গেলেই লোক পাঠাবো। সকালে উঠে ছড়িদার ওদের নিয়ে সমুদ্রে স্নান করতে গিয়ে একজন নুলিয়ার জিম্বা করে দিল। বুধুর মা বলে উঠল, ও বামুন দিদি, কি কাণ্ড! এই যে আমারে নিয়ে নাচতে লাগলো ঢেউয়ে। বেষ্টম বউকে উত্তাল এক ঢেউয়ে তুলে নিয়ে সাপটে এক আছাড় মারলে বালির চড়ায়। স্নানান্তে মন্দিরে গিয়ে সবাই ঠাকুর দর্শন করলে। কাল রাত্রে সে বৃদ্ধাটির সঙ্গে বিমলা দেবীর মন্দিরে দেখা। তিনি নিজে নিয়ে গেলেন ওদের নৃসিংহদেবের মন্দিরে প্রাঙ্গণ পার হয়ে। সেদিন মধ্যাহ্নধূপ সরতে একটু দেরি হয়ে গেল। কণিকা প্রসাদ নিয়ে পৌঁছলো বাসায় বেলা 4টের সময়। খুড়িমার একটু কষ্ট হলো। অন্যান্য সঙ্গীদের খাওয়ার অভ্যাস বেলা 3টের সময়। তারা বিশেষ অসুবিধে অনুভব করলে না। সন্ধ্যাবেলায় বিমলা দেবীর মন্দিরের চাতালে সেই সাধুটির গীতার ব্যাখ্যা হচ্ছে। ওরা সবাই গিয়ে বসলো সেখানে, হাত জোর করে। আরও অনেক বৃদ্ধা সেখানে উপস্থিত। প্রায় সকলের হাতেই জপের মালা। সকলে এক মনে গীতার ব্যাখ্যা শুনছে। বুধোর মা কিছুই বুঝলে না। 2-4 বার বোঝার চেষ্টা যে করলে না এমন নয়, কিন্তু কী যে বলছেন উনি, যদি একটা কথার অর্থ সে বুঝে থাকে, তবুও তার চোখ দিয়ে জল এলো। কোনো কারণে নয়, এমনি। কেমন সুন্দর কথা বলছেন উনি, মুনি ঋষিদের মতো চেহারা, কত উঁচু মন্দির, বাবা! ওই কেমন একটা লাল শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, কত টাকা খরচ হয়েছে না জানি এই মন্দির তৈরি করতে। পাশের একজন বৃদ্ধাকে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, মন্দিরটা কারা তৈরি করলো মা? বৃদ্ধা এক মনে শুনছিলেন। বিরক্ত হয়ে বললেন, এক মনে শোনো না বাপু। বুধুর মা অপ্রতিভ হয়ে বললেন, না, তাই শুধু ছিলাম। ওদিক থেকে কে ধমকে উঠল, আর একজন কে টিপ্পনি কাটলে, শুনতে আসে না তো, কেবল গল্প করতে আসে। বুধুর মার বড় রাগ হয়ে গেল। যদি একবার পেতাম আমাদের গায়ে, তবে দেখিয়ে দিতাম। পরক্ষণে সে রাগ সামলে গেল। না, সে মহাপাপী। জগন্নাথ প্রভু দয়া করে তাকে এনেছেন এখানে, নইলে তার কি সাধ্যি সেখানে আসে? মন্দিরে এসে রাগ করতে নেই। কেমন সুন্দর জায়গা, কত সব ভালো লোক, কেমন ভালো কথা। এসব কথা কেউ তাদের গায়ে বলে? ওরকম বুড়ো তো কতই আছে। নলে জেলের বাবা, কেদার, কাকতারানি পাঁচু, শ্যামাযুগী, বিহারী কুমোর, আরও 2-1টা নাম মনে আসতে সে তাড়াতাড়ি চেপে গেল। ওসব কিছু নয়, মুখে মার ঝাঁটা মুখ পোড়াদের। এতকাল সে কোথায় কোন গর্তে পড়েছিল। কি চমৎকার জায়গা, কি পুণ্যের জায়গাতে জগন্নাথ দয়া করে তাকে এনে ফেলেছেন। গীতার ব্যাখ্যা শেষ হয়ে গেলে সবাই যখন চলে আসছিল, তখন সে আবার কাকে জিজ্ঞেস করলে, আচ্ছা, এ মন্দিরটা কে তৈরি করলো মা ঠাকরুন? বিশ্বকর্মা। বটে। বুধুর মা অবাক হয়ে কতক্ষণ মন্দিরের দিকে চেয়ে রইল। খুড়িমা পেছন থেকে বললেন, ও বুধুর মা, অমন কথা বলতে আছে শাস্ত্রপাঠের সময়? ছি, আর অমন করো না। রাত্রে বাসায় এসে বুধুর মায়ের কি উৎসাহ! বললে, ও বামুন দিদি, বড্ড ভালো লাগছে আমার। যে কটা টাকা আছে তীর্থস্থর্মেই খরচা করব। কি ভাগ্যে ছিল আমার যে এখানে এনেছেন জগন্নাথ। রুক্মিণীর মা ওদের কাছে বসে জগন্নাথ দেবের অনেক মহিমা কীর্তন করলেন। কলিকালের জাগ্রত দেবতা জগন্নাথ যে যা কামনা করে তিনি তাই পূর্ণ করেন। কলিকালে অম্লব্রহ্ম অন্নদান মহাসেবা, তাই তিনি শুধু অন্ন বিতরণ করছেন 2 হাতে। যে যেখানে ক্ষুধার্ত আছে সকলকে শুধু পেট ভরে খাওয়াচ্ছেন তিনি। ধ্যান, ধারণা, তপস্যা এসব শিখে তুলে রাখো। অন্ন বিলো, শুধু অন্ন বিলো, অন্নদান মহাযজ্ঞ। বুধুর মা এ কথাটা কিছু কিছু বুঝতে পারে। গত বছর বর্ষাকালে যখন লোকে না খেয়ে মরেছে তাদের গায়ের আশেপাশে,
তখন নিজের গোলা থেকে সে মুচিপাড়ার 17 জন লোককে বিনা বাড়িতে 9-20 ধান কর্য দিয়েছিল। কেউ কেউ বলেছিল, মুচিদের ধান কর্য দিলে বুধোর মা, ওদের লাঙল নেই, জমি নেই, কর্য শোধ দেবে কী করে? বাড়ি দেওয়া তো চুলোয় যাগ্গে। বুধোর মা গ্রাহ্য করেনি সেসব কথা। আজ সিঙ্গারি গিন্নির মুখে জগন্নাথের অন্নদান মাহাত্ম্য শুনে ওর বুকখানা 10 হাত হলো। ভগবান তাকে ঠিক পথেই চালিয়ে নিয়ে গিয়েছেন তাহলে। সবাই তাকে মন্দ বলে তাদের গায়ে, তারা এসে দেখুক এখানে। সন্ধ্যাবেলা মন্দিরে ঠাকুর দর্শন করতে গিয়ে বিগ্রহের দিকে চেয়ে ও আজ ভালো করে দেবতাকে যেন বুঝতে পারলে। সে যা বোঝে, অন্নদান মহাপুণ্য। সে নিজের গোলার ধান আর বছর আকালের সময় বার করে মুচিদের দিতে যায়নি। গনসামুচির ভাইয়ের বউ ছোট্ট খোকাটার হাত ধরে এসে ওকে আর বছর শ্রাবণ মাসে বললে, ও দিদিমা, কাল থেকে মোর খোকার পেটে 2টো দানাও যায়নি। একটা উপায় যদি না করেন, সব শুদ্ধ না খেয়ে মরতে হবে। ধামা বেঁধে তোমার নাতি আজ 2 আনা রোজগার করে আনলো, তাতে কদিন খাওয়া হয় বলো? 2 টাকা করে চালির কাটা, একটা হিরলে করতে হবে দিদিমা। ও বললে, ধামা নিয়ে আসিস এখন মানকের বউ, ধান দেব। একজন যদি নিয়ে গেল, অমনি 10 জন এসে পড়ল। মুচিপাড়া সব ভেঙে পড়ল, ধামা কাঠা হাতে। সবাই কান্নাকাটি করতে লাগলো, খেতে পাচ্ছি না দিদিমা, ধান দাও। কাউকে সে 2 হাতে ফিরিয়ে দেয়নি। এত দূর থেকেও জগন্নাথ দেবতা জানেন, তাই কি এত দূর থেকে তাকে ডেকে এনেছেন? সেদিন কিসের সেই সব হিজিবিজি কথা বলছিল দাড়িওয়ালা সন্ন্যাসী ঠাকুর? সে কিছুই বুঝছিল না। আজ জগন্নাথের কথা সে ঠিক বুঝতে পেরেছে। অন্নহীন যে, তাকে খাওয়াও, মাখাও, গোলার ধান কর্য দাও, ওদের বিনা বাড়িতেই কর্য দাও। খুড়িমাকে সে ফেরবার পথে সব বললে। জ্যোৎস্না রাতে সমুদ্রের ধারে ওরা সবাই গেল, বুধোর মাও গেল। কুল কিনারা নেই জলের, আর কি চমৎকার জ্যোৎস্না! কাল যে বৃদ্ধাটির সঙ্গে মন্দিরে দেখা, তিনিও ছিলেন। কে একজন বত সন্ন্যাসী, নাম শ্রীচৈতন্য, এমন জ্যোৎস্না রাত্রে নাকি সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছিলেন। উনি বলছিলেন সে গল্প। না, সে নিজে কখনো ওদের নামও শোনেনি। অজ পাড়াগাঁয়ে বাড়ি। কে ওদের নাম শোনাচ্ছে? সে জানে পায়রাগাছির ফকিরের নাম। পায়রাগাছির ফকিরও মস্ত সাধু। সেবার তার একটা গাইগরু কি খেয়ে হঠাৎ মরে যায় আর কি। সবাই বললে পায়রাগাছির ফকিরের খুব ক্ষমতা। বুধোকে সেখানে পাঠানো হলো। ফকির সাহেবের সামান্য কি ওষুধে গরু একেবারে চাঙ্গা হয়ে উঠল। ওরা সবাই ভালো, সবাই বড়, সেই কেবল পাপী। বুধোর মা 2 হাত জুড়ে পায়রাগাছির ফকির সাহেবের উদ্দেশ্যে প্রণাম করল। খুড়িমা বললেন, চলো বুধোর মা, বাসায় ফিরি। ভালো লাগছে? পাপ মুখে আর কি করে বলি বামুন দিদি, ইচ্ছে হচ্ছে জগন্নাথের পায়ে চিরজন্ম পড়ে থাকি। শুধু ওই ছোট নাতনিটার মায়া। আমার হাতে না হলে দুষ্টু মেয়ে খাবে না। এখন বসে তার কথাই বড্ড বড্ড মনে হচ্ছিল। আহা, কতদিন মুখটা দেখিনি। বুধোর মা আঁচলে চোখ মুছল। সে রাতে শুয়ে বুধোর মা ছটফট করছে, অনেক রাত্রেও কাতরাচ্ছে দেখে খুড়িমা ও বেষ্টম্ভু ওকে ডাক দিলেন। দেখা গেল ওর বড্ড জ্বর হয়েছে। জ্বরের ঘোরে অজ্ঞান হয়ে গেল বুধোর মা। সেদিন ভুবনেশ্বর স্টেশনের প্ল্যাটফর্মে হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাঁটুর খানিকটা কেটে যায়। সেই কাটা জায়গাটা বেশি উঠেছে। পরদিন দেখা গেল জ্বর কমে না, দেখে ডাক্তার ডেকে আনা হলো। শেষ পর্যন্ত ডাক্তারের পরামর্শে রোগীকে হাসপাতালে দেওয়া হলো। 3 দিন পরে, রথের আগের দিন, বুধোর মার অবস্থা খুব খারাপ। খুড়িমা, বেষ্টম্বু, গ্রামের সবাই ঘিরে বসে, এমনকি সে বৃদ্ধা পর্যন্ত। কখনো কখনো জ্ঞান হয়, আবার কখনো অজ্ঞান হয়ে যায়। ডাক্তার বলেছে অবস্থা ভালো নয়। খুড়িমা বললেন, ও বুধোর মা, কেমন আছো? ভালো না বামুন দিদি। বাড়ি যাবে? শরীরটা সেরে উঠলে চলুন যাই বামুন দিদি।
ছোট নাতনিটার জন্যে মনটা কেমন করছে। ভক্তিমতী বৃদ্ধাটি বললেন, ভগবানের নাম করো দিদি, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, ও সব চিন্তা ছেড়ে দাও। রাত 12টার সময় আর একবার জ্ঞান হলো ওর। জ্ঞান হলেই বলে উঠল, ও মুকুজ্জে ঠাকুর, আমার সেই 7 গন্ডা টাকা দেবা না? খুড়িমা মুখের ওপর ঝুঁকে বললেন, কি বলছো ও বুধুর মা? আমার সেই 7 গন্ডা টাকা আর শাড়ি দেবা না? হরিনাম করো, হরি হরি বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। আমবাগানের তলায় মুখুজ্জে ঠাকুরের সঙ্গে সিঁদুর কৌটো গাছের কাছে দেখা। পথের লোকজনের যাতায়াত দেখে বললাম, এদিকে সরে আসেন মুখুজ্জে ঠাকুর। আমি খবরটা জানতাম না। রথের দিন 5-6 পরে বুধুর সঙ্গে হঠাৎ দেখা। ওর গলায় কাছা দেখে অবাক হয়ে বললাম, কিরে গলায় কাছা কেন? বুধো বলে, মা নেই, চিঠি এসেছে কাল, রথের দিন মারা গিয়েছে। পরে একটু থেকে বললে, তিনি ভালোই গিয়েছেন, বয়স তো কম হয়নি, কিন্তু এতগুলো টাকা দাদা ঠাকুর কোথায় যে রেখে গেল সন্ধান দিয়ে গেল না। কাউকে তো বলতো না টাকার কথা। গ্রামের সবাই বললে, রথের দিন তীর্থস্থানে মৃত্যু, কি জানি কীরকম হলো। অমন স্বভাব চরিত্রের চিরকালের খারাপ মেয়ে মানুষ, জগন্নাথের নিতান্ত কৃপা না হলে এমন হয়। মাগির অদৃষ্ট ছিল ভালো।